গল্পের মতো দিনগুলোর গল্প শোনাতে আমাদের এই বিশেষ নিবেদন গল্পের মজলিস। আমাদের আজকের গল্প হুমায়ুন আহমেদের লেখা মিসির আলী বিষয়ক একটি গল্প, হামাভূত। এরকম আরও গল্প শুনতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। শুরু হচ্ছে হামাভূত। বাংলাদেশে কত ধরনের ভূত আছে তা জানেন? আমি বললাম, না জানি না। মিসির আলী বললেন, ৩৮ ধরনের ভূত আছে। ব্রহ্মদত্ত, পেতনি, শাকচুন্নি, কন্দকাটা, মামদো, পানিভূত, কুয়াভূত, কুনিভূত। কুনিভূতটা কিরকম? আরে, ঘরের কোনায় থাকে বলে এদের বলে কুনিভূত। আরেক ধরনের ভূতও আছে, এরা কোনো শরীর ধারণ করতে পারে না, শুধুই শব্দ করে, নিশিরাতে মানুষের নাম ধরে ডাকে। আরেক ধরনের ভূত আছে ভুলাইয়া, এরা পথিককে পথ ভুলিয়ে নিয়ে যায়, সে সময় বিলের পানিতে ডুবিয়ে মারে। আমি বললাম, ভূত নিয়ে আপনার স্টকে কোনো গল্প আছে? মিসির আলীর ভাবভঙ্গি দেখে মনে হলো গল্প আছে। তিনি নড়ে চড়ে বসলেন। হামাভূতের নাম শুনেছেন? আমি বললাম, না, কখনো শুনিনি তো। হামাগুড়ি দিয়ে হাঁটে বলেই এই ভূতের নাম হামাভূত। ৮-৯ বছর বয়সে বালকের মতো শরীর, গায়ের রং কুচকুচে কালো, শো শো শব্দ পড়ে। আপনি কখনো হামাভূত দেখেছেন? আমি বললাম, সাধারণ কোনো ভূতই কখনো দেখিনি, হামাভূত দেখার তো প্রশ্নই ওঠে না। আপনি দেখেছেন? মিসির আলী বললেন, শুধু যে দেখেছি তা না, হামাভূতকে পাউরুটি খাইয়েছি। ভূত পাউরুটি খায়? অন্য ভূত খায় কিনা জানি না, হামাভূত খায় এবং বেশ আগ্রহ করে খায়। গল্প শুনতে চান? অবশ্যই চাই। হামাভূতের গল্পটা হলো প্রস্তাবনা, তবলার টুকটাক। মূল গল্পটা অসাধারণ, আমার আনসলভড ক্যাটাগরির। হামাভূত না দেখলে মূল গল্পের সন্ধান পেতাম না। যাই হোক, শুরু করি। পত্রিকায় পড়লাম নেত্রকোনার সান্দিকোনা অঞ্চলে হামাভূতের উপদ্রব হয়েছে। যারা এই ভূত দেখেছে তারা সবাই অসুস্থ হয়ে সদর হাসপাতালে আছে। অঞ্চলের লোকজন সন্ধ্যার পর ঘর থেকে কেউ বের হয় না। হামাভূতের বিশেষত্ব হচ্ছে সে মুহূর্তের মধ্যে অদৃশ্য হয়ে যেতে পারে। হামাগুড়ি দিয়ে গাছে ওঠে। যেসব বাড়িতে নবজাতক শিশু আছে সেসব বাড়ির চারপাশে বেশি ঘোরাঘুরি করে। আমার তখন বয়স কম, আধ্যাত্মিক বিষয়ে খুব আগ্রহ। হামাভূত দেখার জন্য ঢাকা থেকে রওনা হলাম। বাংলাদেশের গ্রামে অজানা জন্তুর আক্রমণের খবর প্রায়ই পাওয়া যায়, ভূতের আক্রমণের খবর তেমনভাবে আসে না। সান্দিকোনা গ্রামে সন্ধ্যার আগে আগে পৌঁছলাম। প্রত্যন্ত অঞ্চলে নির্ভেজাল গ্রাম, একটা স্কুল আছে, ক্লাস 2 পর্যন্ত পড়ানো হয়। স্কুলের 2 জন শিক্ষক ছিলেন, বেতন না পেয়ে একজন চলে গেছেন। যিনি টিকে আছেন তার নাম প্রকাশ ভট্টাচার্য। আমি হামাভূত দেখতে এসেছি এই খবর রটে গেল। দলে দলে লোকজন আমাকে দেখতে এলো, যেন আমি ফিল্মের কোনো বড় তারকা। পথ বলে এখানে চলে এসেছি। প্রত্যন্ত গ্রামের প্রধান সমস্যা, একই ধরনের প্রশ্নের জবাব বারবার দিতে হয়। যেমন, আপনার নাম কি, দেশের বাড়ি কোথায়, সার্ভিস করেন, বেতন কত পান, শাদী করেছেন, এরকম নানা প্রশ্ন। নতুন যেই আসছে সেই এসব প্রশ্ন করছে। রাত কোথায় কাটাবো এই নিয়ে আলাপ আলোচনা নিচু গলায় চলতে লাগলো। সাধারণত গ্রামের গুরুত্বপূর্ণ মানুষের বাড়িতে বিদেশি মেহমান রাখা হয়। সম্ভবত এই গ্রামে তেমন গুরুত্বপূর্ণ কেউ নেই। আক্কাস আলী নামের একজনের কথা কয়েকবার শোনা গেল, তবে তার বাড়িতে আজ অসুবিধা। শ্বশুরবাড়ির অনেক মেহমান হঠাৎ করে চলে এসেছে। সুরজ মিয়ার নাম উচ্চারিত হলো, কিন্তু তার বাড়িতেও সমস্যা। তার ছোট মেয়ের প্রসব বেদনা উঠেছে। আমি বললাম, আমার রাতে থাকা নিয়ে চিন্তা করতে হবে না, আমি সঙ্গে করে স্লিপিং ব্যাগ নিয়ে এসেছি। গাছতলায় থাকব। গাছতলায় থাকবেন? কি কন, গ্রামের ইজ্জত আছে না, আপনি বিদেশি মেহমান। আমি বললাম, ভাই, ভূত দেখতে এসেছি, রাতে যদি কোনো বাড়িতে ঘুমিয়েই থাকি ভূতটা দেখব কিভাবে? সারা রাত আমি জেগেই থাকব, হাঁটাহাঁটি করব।
গ্রামের এক মুরব্বী বললেন, সাথে কি 3-4 জন জোয়ান পোলাপান দিব? অলঙ্গা নিয়ে আপনার সাথে থাকবো। অলঙ্গা জিনিসটা কি? আগে বর্ষা তাল গাছ দিয়ে বানায়। আমি বললাম, এক গাদা লোক সঙ্গে নিয়ে ঘুরলে তো ভূত দেখা দেবে না। বর্ষা দিয়ে ভূত গাথাও যাবে না। আমাকে একাই ঘুরতে হবে। আর আমার রাতের খাবার নিয়েও চিন্তা করবেন না। আমি রাতের খাবার পানি সঙ্গে করে নিয়ে এসেছি। মুরব্বী বললেন, এইটা কোনো কথা? সাইডটা ডাল ভাত আমাদের সাথে খাবেন না? আমি বললাম, আবার যদি কোনোদিন আসি তখন খাবো। আমার কাছে মনে হলো মুরব্বী এবং মুরব্বীর সঙ্গে অন্যরাও হাফ ছেড়ে বাঁচল। প্রশান্ত ভট্টাচার্য বললেন, কোনো কারণে ভয় পেলে আমার বাড়িতে উঠবেন। ওই যে টিনের বাড়ি, আমি বলতে গেলে সারা রাত জাগনাই থাকি, রাতে ঘুম হয় না। ভূতের ভয়ে ঘুম হয় না? তা না, এমনিতেই ঘুম হয় না। ভগবানের নাম জপে রাত পার করি, অনেক আগে থেকেই করি। গ্রামের লোকজন হামাবতকে যথেষ্টই ভয় পেয়েছে বোঝা যাচ্ছে। সন্ধ্যার পর যে যার বাড়িতে ঢুকে পড়ল। গল্প উপন্যাসে শ্মশানপুরীর উল্লেখ থাকে। রামধিকোনা শ্মশানপুরী হয়ে গেল। আমি একা একা ঘুরছি, চমৎকার লাগছে। ভাদ্র মাস, এই সময় যতটা গরম হবার কথা ছিল তত গরম না, ঠান্ডা হাওয়া আসছে। মেঘমুক্ত আকাশে শুক্লপক্ষের চাঁদ উঠেছে। মোটামুটি পরিষ্কারভাবে চারপাশ দেখা যাচ্ছে। গ্রামের একটাই পুকুর, ভাঙা পাকা ঘাট, পুকুরের চারপাশে গাছপালায় ঢাকা। একদিকে কালী মন্দির আছে। এই অঞ্চলে গ্রামের পটভূমিতে সিনেমা বানালে পুকুর ঘাট অবশ্যই ব্যবহার করা হতো। বিশাল এক অশ্বত্থ গাছ দেখলাম। অশ্বত্থ গাছের নিচে জমাট অন্ধকার। কিছুক্ষণ গাছের নিচে দাঁড়ালাম। গ্রাম দেশে ভাদ্র মাসে বেশ কিছু মানুষ সাপের কামড়ে মারা যায়। গরমে অতিষ্ঠ হয়ে গর্তের ভেতর থেকে সাপ বের হয়ে আসে। ভাদ্র আশ্বিন 2 মাস বেশিরভাগ প্রাণীর মেটিং সিজন। সাপেরও তাই। এই সময়ে সাপ মানুষকে আশেপাশে দেখতে পছন্দ করে না। আমার পায়ে রাবারের গামবুট। সাপের ভয় এই কারণে পাচ্ছি না। জনমানবশূন্য গ্রাম দেখতে বেশ ভালোই লাগছে। অশ্বত্থ গাছের ডালে প্রচুর হরিয়াল বাসা বেঁধেছে। তাদের ডানা ঝটপট শব্দ শুনতে শুনতেই আমি হামাবত দেখলাম। দেখতে মানুষের মতো হামাগুড়ি দিয়ে আমার কাছে আসতে আসতে হঠাৎ অদৃশ্য হয়ে গেল। উত্তেজিত স্নায়ু ঠান্ডা করবার জন্য আমি সিগারেট ধরালাম। অদৃশ্য হামাবত আবার দৃশ্যমান হলো। আমার দিকে মুখ করে বসল। কাঁধের ঝোলা থেকে এক পিস পাউরুটি বের করে দিলাম। সে পাউরুটিটা আগ্রহ করে খেল। আমি রওনা হলাম প্রশান্তবাবুর বাড়ির দিকে। হামাভূত আমার পেছনে পেছনে আসতে লাগলো। শোষ শব্দ করেই সে আসছে। প্রশান্তবাবু জেগেই ছিলেন। দরজায় ধাক্কা দিতেই তিনি হারিকেন হাতে দরজা খুললেন। উদ্বিগ্ন গলায় বললেন, ভূত দেখেছেন? আমি বললাম, শুধু যে দেখেছি তা না, সঙ্গে করে নিয়েও এসেছি। ওই যে দেখুন। হে ভগবান, এটা তো একটা কুকুর। আমি বললাম, এমন এক কুকুর যার অদৃশ্য হবার ক্ষমতা আছে। এ কুকুর অদৃশ্য হতে পারে। কি বলেন আপনি? আমি ঝোলা থেকে পাউরুটি বের করে ছুঁড়ে দিলাম। কুকুর পাউরুটি নিতে গিয়ে অদৃশ্য হয়ে গেল। ভয়ে আতঙ্কে প্রশান্তবাবুর হাত থেকে হারিকেন পড়ে গেল। তিনি নিজেও পড়ে যেতেন। আমি তাকে ধরে বললাম, চলুন ঘরে বসি, ঘটনা ব্যাখ্যা করি। ঘটনা সাধারণ। কুকুরটা ধবধবে সাদা রঙের। কেউ একজন তার গায়ে ভাতের মার বা গরম পানি ফেলেছে। তার একদিক ঝলসে লোম পড়ে কালো হয়ে গেছে। কুকুরটার নাকটা কালো, নাকের ওপর কিছুটা সাদা রং। তার মুখের দিকে তাকালে লম্বা ভাবটা বোঝা যায় না, খানিকটা মানুষের মতো মনে হয়। কুকুরের ল্যাজটাও একটা সমস্যা করেছে। তার ল্যাজ নেই, ল্যাজ কাটা কুকুর। দিনের বেলাতেও এই কুকুর নিশ্চয় ঘুরে বেড়ায়। কেউ তাকে গুরুত্ব নিয়ে দেখে না। রাতের অল্প আলোয় সে হয়ে ওঠে রহস্যময়। সে যখন ঘুরে দাঁড়ায় তখন হঠাৎ তার গায়ে সাদা অংশের জায়গায় কালো অংশ চলে আসে। ভীত দর্শকের কাছে কুকুর হয়ে যায় অদৃশ্য। ম্যাজিশিয়ানরা কালো ব্যাকগ্রাউন্ডের সামনে কালো বস্তু রেখে বস্তুটাকে অদৃশ্য করার খেলা দেখান।
একে বলে ব্ল্যাক আর্ট। আপনাদের এই কুকুর নিজের অজান্তে ব্ল্যাক আর্টের খেলা দেখাচ্ছে। প্রশান্তবাবু মুগ্ধ গলায় বললেন, আপনার কথা শুনে মন জুড়ে আছে। জটিল একটা বিষয়কে পানির মতো করে দিলেন। ভগবান আপনার মাথায় অনেক বুদ্ধি দিয়েছেন। আমি বললাম, মাথাটাই কিন্তু আমাদের বড় সমস্যা। আপনাকে বুঝিয়ে বলি, মানুষের মস্তিষ্কের দুটো প্রধান ভাগ, ডান ভাগ এবং বাম ভাগ। আমরা যখন শরৎকালে সাদা মেঘ ভর্তি আকাশের দিকে তাকাই, তখন মস্তিষ্কের বাম ভাগ আমাদের আকাশের মেঘটাই শুধু দেখায়, অন্য কিছু দেখায় না। কিন্তু মস্তিষ্কের ডান ভাগ সেই মেঘকে নানান ডিজাইন করে দেখায়। কেউ দেখে হাতি, কেউ পাখি, কেউ মন্দিরের চূড়া। কল্পনার ব্যাপারটা মস্তিষ্কের ডান ভাগের নিয়ন্ত্রণে। আমাদের মাথায় যদি ডান মস্তিষ্ক না থাকতো, তাহলে আমরা কিন্তু হামাবুত দেখতাম না। মস্তিষ্কের ডান অংশ আমাদের হামাবুত দেখতে সাহায্য করেছে। প্রশান্তবাবু বললেন, আপনার রাতের খাওয়া নিশ্চয় হয় নাই? আমি বললাম, না, এখনই খেয়ে নেব, সঙ্গে খাবার আছে, শুকনা খাবার। প্রশান্তবাবু বললেন, আমি রান্না বসাচ্ছি, আপনি আমার এখানে খাবেন। খিচুড়ি করব, ঘি দিয়ে খাবেন। আমি রাতে খাই না, আপনার জন্য রান্না করব। আপনি দয়া করে না বলবেন না। ব্রাহ্মণরা ভালো রাঁধুনি হয়। প্রশান্তবাবু উঠানে রান্না বসালেন। আমি তার পাশে মোড়া পেতে বসলাম। ভদ্রলোক বেশ গোছানো, নিমেষে চুলা ধরিয়ে ফেললেন, চাল ডাল হাঁড়িতে চড়িয়ে দিলেন। আমি বললাম, আপনি একাই থাকেন? প্রশান্তবাবু হ্যাঁ সূচক মাথা নাড়লেন। আপনি কি চিরকুমার? না, বিবাহ করেছিলাম, ত্রিপুত্র স্বর্গবাসী হয়েছে। আচ্ছা জনাব, আপনি তো অনেক কিছু জানেন। মৃত মানুষ কি কখনো ফিরে আসতে পারে? আমি বললাম, প্রশ্নটা পরিষ্কার বুঝতে পারছি না। তিনি বললেন, ধরুন কেউ একজন মারা গেল, তার কবর হলো বা দাহ হলো, বছরখানেক পর সে আবার উপস্থিত, এরকম কি হতে পারে? আমি বললাম, গল্প উপন্যাসে হতে পারে, বাস্তবে হয় না। কবর থেকে উঠে আসা মানুষদের বলে জম্বি। তারা মানুষ না, বোধ শক্তিহীন মানুষ, তবে সবই গল্পগাথা। বাস্তবে কেউ কখনো জম্বি দেখেনি, সিনেমায় দেখেছে। প্রশান্তবাবু বললেন, পরকাল থেকে মানুষ ফিরে আসার কোনো ঘটনা নাই? আমি বললাম, ইংল্যান্ডের চার্চগুলোতে অঞ্চলের মানুষদের জন্ম মৃত্যুর হিসাব রাখে। তাদের এক ক্যাথলিক চার্চে 400 বছর আগে মৃত মানুষের 1 বছর পরে সংসারে ফিরে আসার ঘটনার উল্লেখ আছে। বিষয়টা নিয়ে তখন বেশ হইচই হয়। তাকে পরিবারের সঙ্গে থাকতে দেয়া হবে না বলে চার্চ ঘোষণা দেয়। ইংরেজ রাজপরিবারকে শেষ পর্যন্ত হস্তক্ষেপ করতে হয়। তাকে কি পরিবারের সঙ্গে থাকতে দেয়া হয়েছিল? না, সে তার স্ত্রী এবং 2 কন্যা নিয়ে অঞ্চল ছেড়ে চলে যায়। কোথায় যায় এ বিষয়ে কোনো তথ্য নেই। আপনার কাছে কি এই ধরনের কোনো গল্প আছে, পরকাল থেকে কেউ ফিরে আসার গল্প? প্রশান্তবাবু বেশ কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থেকে হঠাৎ চোখ নামিয়ে বললেন, না। আমি বললাম, প্রশান্তবাবু, মানুষ যখন সত্যি কথা বলে তখন চোখের দিকে তাকিয়ে বলে, মিথ্যা যখন বলে চোখ নামিয়ে নেয়। পরকাল থেকে মানুষ ফিরে আসার ব্যাপারটা নিয়ে আপনার আগ্রহ দেখে মনে হচ্ছে আপনি এ ধরনের কোনো গল্প জানেন। আমাকে গল্পটা বলুন, আমি চেষ্টা করব লৌকিক ব্যাখ্যা দিতে। অতীন্দ্রিয় ব্যাপার ব্যাখ্যা করতে আমার বেশ ভালো লাগে। আপনি খাওয়া দাওয়া করুন, তারপর বলি। তবে আপনার কাছে আমি ব্যাখ্যা চাই না। ব্যাখ্যা ভগবানের কাছে চাই, আর কারো কাছে না। আমি খেতে বসলাম। অতি উপাদেয় খিচুড়ি, হালকা 5 ফোড়নের বাঁশের সঙ্গে যুক্ত হয়েছে ঘিয়ের গন্ধ। খিচুড়ি রান্নায় অস্কার পুরস্কার থাকলে প্রশান্তবাবু 2টো পুরস্কার পেতেন। আমি বললাম, গল্প শুরু করুন। প্রশান্তবাবু অস্বস্তি এবং দ্বিধার সঙ্গে থেমে থেমে কথা বলা শুরু করলেন। ভাবটা এরকম যে তিনি একটা খুন করেছেন, এখন ম্যাজিস্ট্রেটের সামনে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিচ্ছেন। আমার বড় ভাইয়ের নাম বিকাশ ভট্টাচার্য। তার স্ত্রী 1 মাসের শিশুপুত্র রেখে একদিনের জ্বরে স্বর্গবাসী হন। আমার বড় ভাই পরম আদরে
এবং যত্নে শিশুপুত্র লালন করতে থাকেন। আমরা কথায় বলি নয়নের মণি। আমার ভাইয়ের কাছে সত্যিকার অর্থেই তার পুত্র ছিল নয়নের মণি। সন্তান চোখের আড়াল হলেই তিনি অস্থির হয়ে যেতেন, তার হাঁপানির টান উঠে যেত। ছেলের যখন 9 বছর বয়স, তখন সে পানিতে ডুবে মারা যায়। ছেলেটার শখ ছিল বাবার চোখ ফাঁকি দিয়ে পুকুর ঘাটে চলে যাওয়া, পানিতে ঢিল মেরে খেলা করা। দুপুরবেলা ভাই ঘুমোচ্ছিলেন, তখন সে পুকুর ঘাটে খেলতে গিয়ে পা পিছলে মারা যায়। সোমবার সন্ধ্যায় তাকে সাজনাতলা শ্মশান ঘাটে দাহ করা হয়। আমার বড় ভাই উন্মাদের মতো হয়ে যান, চিৎকার করতে থাকেন, মানি না, মানি না, আমি ভগবান মানি না, ভগবানের মুখে আমি থুতু দিই, মানি না, আমি ভগবান মানি না। তখন বৈশাখ মাস, ঝড় বৃষ্টির সময়। তুমুল ঝড় বৃষ্টি শুরু হলো। দাহ হয়ে গেছে, লোকজন চলে গেছে। আমার বড় ভাইকে ঘরে আনার অনেক চেষ্টা করা হলো, তিনি এলেন না। ঝড় বৃষ্টির মধ্যেই বসে রইলেন এবং কিছুক্ষণ পরপর চিৎকার করতে লাগলেন, মানি না, মানি না, আমি ভগবান মানি না। রাত 3টায় তিনি শূন্য বাড়িতে ফিরলেন। শোবার ঘরে ঢুকে দেখেন ঘরে হারিকেন জ্বলছে। খাটের উপর তার ছেলে বসে আছে, পা দুলাচ্ছে। আমার ভাই জ্ঞান হারিয়ে মেঝেতে পড়ে গেলেন। কিছুক্ষণ পর তার জ্ঞান ফিরল, তখনও ছেলে খাটে বসা। ভাই বললেন, বাবা তুমি কে? সে বলল, আমি কমল, আমি এসেছি। কোত্থেকে এসেছো বাবা? পানির ভেতর থেকে এসেছি। তুমি কি চলে যাবে? না, আমি থাকব। আমার ভাই বিচক্ষণ ব্যক্তি ছিলেন না, কিন্তু তিনি একটা ক্ষেত্রে বিচক্ষণতার পরিচয় দিলেন। চারদিকে প্রচার করলেন পুত্রসুখ ভোলার জন্য তিনি একটি কন্যা দত্তক নিয়েছেন। তিনি কমলকে মেয়েদের পোশাক পরালেন, নাম দিলেন কমলা। গ্রামের লোক সহজেই বিশ্বাস করল। 2-1 শুধু বলল, পালক মেয়েটার সঙ্গে মৃত ছেলেটার চেহারার মিল আছে। আমি বললাম, ছেলেটা কি এখনো আছে? আছে। কোথায়? ভাইজান তাকে নিয়ে ইন্ডিয়ায় চলে গেছেন, গৌহাটিতে থাকেন। ছেলেটার কি মানুষের মতো বুদ্ধি আছে? প্রশান্তবাবু বললেন, না, 10 বছর আগে সে যেমন ছিল এখনো তেমনই আছে। সে কোনো খাদ্য খায় না, দিনে রাতে কখনো ঘুমায় না, রাতে পুকুর ঘাটে বসে থাকতে খুব পছন্দ করে। হামাভূতের ভয়ে অনেকদিন পুকুর ঘাটে যাওয়া হয় না। আমি বললাম, আপনার বড় ভাইয়ের ছেলে তার বাবার সঙ্গে গৌহাটিতে থাকে, সেখানে হাওয়াভূত গেল কিভাবে? প্রশান্তবাবু চুপ করে রইলেন। আমি বললাম, বারান্দায় 2টা মেয়েদের জামা শুকাতে দেয়া হয়েছে, আপনি একা থাকেন, মেয়েদের জামা কেন? ছেলেটা কি আপনার? প্রশান্তবাবু বিড়বিড় করে বললেন, যে আজ্ঞে, আমারই সন্তান। কত বছর আগের ঘটনা এটা? অর্থাৎ কত বছর আগে ছেলে ফিরে এসেছে? 21 বছরে। ছেলে আগের মতোই আছে, বয়স বাড়েনি? প্রশান্তবাবু জবাব দিলেন না। আমি বললাম, ছেলেটাকে ডাকুন, কথা বলি। না, আমাকে ছাড়া অন্য কাউকে দেখলে সে ভয় পায়। আমি বললাম, তার সঙ্গে কিছুক্ষণ কথা বলা অত্যন্ত জরুরি, তার জন্য জরুরি, আপনার জন্য জরুরি। প্রশান্তবাবু বললেন, না, আপনার সঙ্গে গল্পটা করে আমি বিরাট ভুল করেছি, ভুল আর বাড়াবো না। আমি প্রশান্তবাবুকে অগ্রাহ্য করে উঁচু গলায় ডাকলাম, কমল, কমল। 9-10 বছর বয়সী মেয়েদের পোশাক পরা এক বালক দরজার চৌকাঠ ধরে দাঁড়ালো। আমাকে এক পলক দেখে বাবার দিকে আসতে শুরু করলো। প্রশান্তবাবু কঠিন গলায় বললেন, ঘরে যাও বললাম, ঘরে যাও। ছেলেটি ঘরের দিকে যাচ্ছে, এক পা টেনে টেনে খুঁড়িয়ে খুঁড়িয়ে যাচ্ছে। আমি বললাম, তার পায়ে কি কোনো সমস্যা? প্রশান্তবাবু কঠিন গলায় বললেন, তার পায়ে কি সমস্যা সেটা আপনার জানার প্রয়োজন নেই। হামাভূত রহস্য ভেদ করার জন্য আমি গ্রামে এভারেস্ট বিজয়ী তেনজিংয়ের মর্যাদা পেলাম। আমাকে রেল স্টেশন পর্যন্ত এগিয়ে দেওয়ার জন্য 2 জন রওনা হলো। একজন মাথায় ছাতা ধরে রইল। তাদের কাছে শুনলাম, ছেলেটা পানিতে ডুবে মারা যাওয়ার পর প্রশান্তবাবুর খানিকটা মস্তিষ্ক বিকৃতি হয়েছে। তিনি তার ছেলের চেহারার সঙ্গে মিল আছে এরকম একটা মেয়ে কোত্থেকে ধরে নিয়ে এসে পালক নিয়েছেন।
দিনরাত মেয়েটার সঙ্গে থাকেন, কারোর সঙ্গে মেশেন না। মেয়েটার বিয়ের বয়স হয়েছে, কিন্তু মেয়েটা গিট্টু লেগে আছে, বড় হচ্ছে না। তাছাড়া ঠ্যাং খোড়া, সম্বন্ধও আসে না। প্রশান্তবাবুর লোক কেমন? আমি জিজ্ঞেস করলাম, প্রশান্তবাবু লোক কেমন? আজ্ঞে নিষ্ঠাবান ব্রাহ্মণ, ভালো লোক। সমস্যা একটাই, মেয়ে ছাড়া কাউকে চেনে না। শেষ হলো হামাপুর। এরকম আরও গল্প শুনতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী সপ্তাহে আরও একটি গল্প নিয়ে হাজির হবে গল্পের মাজলিস।